সারা রাত চোখের পাতা এক করতে পারিনি। ভোরের আবছা আলো যখন জানালার পর্দা গলে ঘরের মেঝেতে এসে পড়ল, আমার বুকের ভেতরে জমানো অনুতাপের পাহাড়টা আরো ভারী হয়ে উঠল। বিছানা ছেড়ে উঠে আয়নার সামনে দাঁড়ালাম। হিজাবটা টেবিলেই পড়ে আছে। আয়নায় ভেসে উঠল আমার ছোট ছোট চুলে ঢাকা মাথাটা। কাল রাতে এই মাথাটাতে ইফতেখার তার সমস্ত জমানো খুব ভালোবাসার অভিমানের চাবুক মেরে গেছে। আর সেই প্রতিটি আঘাত আজ আমার মনে হচ্ছে বড্ড বেশি সত্যি ছিল। ধীর পায়ে ড্রয়িং রুমে গেলাম। ভেবেছিলাম শাশুড়ি হয়তো ওনার ঘরে ঘুমাচ্ছেন, কিন্তু ড্রয়িং রুমে পা রাখতে আমার বুকটা মোচড় দিয়ে উঠলো। সোফায় গুটি সুটি মেরে বসে আছেন তিনি। ওনার কুলে ইফতেখারের একটা পুরনো শার্ট। ছেলের চিন্তায় বয়স্ক মানুষটাও সারা রাত ঘুমাননি। দরজার শব্দে উনি দরফর করে চোখ মেললেন। ওনার চোখে কোনো হিংসা ছিল না, ছিল শুধু এক নিঃস্ব মায়ের আকুলতা। আমি ওনার দিকে এগিয়ে গেলাম। জীবনে প্রথমবার কোনো দ্বিধা ছাড়া ওনার সামনে হাঁটু গেড়ে বসলাম। রাবেয়া বেগম চমকে উঠলেন। কিছু বলার আগে আমি ওনার দুটো পা জড়িয়ে ধরলাম। আম্মা, আমাকে মাফ করে দেন। আমার গলা কান্নায় বুঝে আসছিল। কাল রাতে আমি আপনাদের দুজনকে অনেক বড় কথা শুনিয়েছি। অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। ইফতেখার কাল রাতে বাড়ি ফেরেনি শুধু আমার এই বিষাক্ত কথার জন্য। আমি ওর খোঁজে যাচ্ছি আম্মা, ওরে আমি ফিরিয়ে আনবই। রাবেয়া বেগম স্তব্ধ হয়ে রইলেন। ওনার পা জড়িয়ে ধরে থাকা আমার মাথাটার উপর ওনার কাপা কাপা হাতটা এসে পড়লো। যে হাত ঝংধরা কাঁচি চালিয়েছিল, আর সেই হাতটা পরম মমতায় আমার চুলে বিলি কেটে দিল। ওনার চোখ দিয়ে গড়িয়ে পড়লো 2 ফুটো জল। মা, আমার বাজানটারে ফিরে আনো, ও বড় অভিমানী রে মা। আমি আর এক মুহূর্ত নষ্ট করলাম না। ঘরে এসে জট করে তৈরি হয়ে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে কালো হিজাবটা মাথায় জড়ানোর সময় আমার হাত দুটো কাঁপছিল না। আজ এই হিজাবটা কোনো প্রতিবাদের ঢাল নয়। আজ এটা আমার স্বামীর ভালোবাসার মর্যাদা রক্ষার আবরণ। সকাল তখন 8:30। আমি একটা রিক্সা নিয়ে সোজা চলে গেলাম ইফতেখারের কাপড়ের দোকানে। মার্কেট তখন পুরোপুরি খুলেনি, 2-1টা দোকান মাত্র শাটার তুলছে। ইফতেখারের দোকানের সামনে গিয়ে দেখলাম হাফ শাটার নামানো। আমি নিচু হয়ে ভেতরে ঢুকতেই চারিদিকের কাপড়ের থানের চেনা গন্ধটা আমার চেনা ইফতেখারের কথা মনে করিয়ে দিল। দোকানের এক কোণে ক্যাশ কাউন্টারের পেছনের সোফাটা ইফতেখার শুয়ে আছে। গায়ে কোনো চাদর নেই, এক হাত কপালের উপর রাখা। ওর ফর্সা মুখটা কাল রাতের ঝড়ে মলিন হয়ে গেছে। চোখের নিচে কালচে দাগ। এত কাছ থেকে আমি মানুষটাকে কতদিন দেখিনি। আমি নিঃশব্দে ওর পাশে গিয়ে বসলাম। ওর কপালে হাত রাখতে ও দরফর করে জেগে উঠলো। আমাকে সামনে দেখে ওর চোখ দুটো মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে আবার বরফের মতো শক্ত হয়ে গেল। ও সোজা হয়ে বসে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। তুমি এখানে কেন এসেছো অনন্যা? তোমার তো এখন মেডিকেলের ক্লাস থাকার কথা। ওর গলার স্বর অত্যন্ত ঠান্ডা আর উদাসীন। আমি কোনো কথা না বলে ব্যাগ থেকে সেই কন্ট্যাক্ট পেপার আর চুক্তিপত্রটি বের করলাম। যে কাগজটা দেখি আমি এই পরিবারের নিজের আধিপত্য কায়েম করতে চেয়েছিলাম। ইফতেখার আর চোখে কাগজটার দিকে তাকালো। আমি ওর চোখের দিকে তাকিয়ে কোনো নাটকীয়তা ছাড়াই কাগজটা মাঝখান থেকে 2 টুকরো করে ছিঁড়ে ফেললাম। তারপর আরো কুচি কুচি করে মেঝেতে ফেলে দিলাম। ইফতেখার চমকে উঠে আমার দিকে তাকালো। এসব কি করছো? যেখানে আমার স্বামী নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আমাকে ভালোবেসে গেছে, সেখানে আমার এই কাগজের অহংকার থাকার কোনো অধিকার নেই ইফতেখার। আমার চোখ ফেটে জল বেরিয়ে এলো। আমি ওর দুটো হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরলাম। কাল রাতে তোমার বলা প্রতিটা কথা আমার বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। আমি সত্যি অন্ধ হয়ে গিয়েছিলাম। শুধু নিজের কষ্টটাই দেখেছি, তোমার নীরব ত্যাগটা আমি দেখতে পাইনি। তোমার দেওয়া চা কফি, লোডশেডিং এর রাতে আম্মাকে দিয়ে হাত পাখা পাঠানো, সব কিছুর পেছনে তোমার ওই অবুঝ ভালোবাসা ছিল, সেটা আমি ভুলে গিয়েছিলাম। আমি অপরাধী ইফতেখার। পারো তো আমাকে এই অনন্যাকে মাফ করে দিও। ইফতেখার হাত দুটো সরিয়ে নেওয়ার চেষ্টা করলো না, কিন্তু ওর মুখটা শক্ত হয়ে রইল। আমি তোমাকে পড়ার স্বাধীনতা দিয়েছি অনন্যা, কিন্তু তার মানে এই নয় যে তুমি আমার অধিকারকে তুচ্ছ করবে। কাল যখন পাড়ার মানুষ আমাকে ওসব বলছিল, আমি জানি ওর কথা কেড়ে নিয়ে আমি বললাম, কাল আমার সত্যিই প্রেশার লো হয়ে গিয়েছিল। আবির আমার শুধু বন্ধুই, কিন্তু কাল আমার রিক্সায় ওঠা উচিত ছিল, প্রয়োজনে রাস্তায় বসে পড়া উচিত ছিল, তাও অন্য কারো বাইকে নয়। কারণ আমি শুধু একজন মেডিকেল স্টুডেন্ট নই, আমি ইফতেখারের স্ত্রী। তোমার অধিকার সবার উপরে। আমি ওর বুকে মাথাটা রাখলাম। ইফতেখারের চেনা বুকের ধকধক শব্দটা আমার কানে আসছিল। আমি ফিস ফিস করে বললাম, আজ থেকে আমি আর একা একা কোথাও যাব না। প্রতিদিন বিকেলে তুমি আমাকে মেডিকেল গেটে গিয়ে নিয়ে আসবে। আবার যদি কোনোদিন আমার শরীর খারাপ করে, তবে তুমি আমাকে আগলে ধরে বাড়িতে নিয়ে আসবে। অনন্যার হাত ছোঁয়ার অধিকার আমি আর কাউকে দেব না। তুমি যাবে তো ইফতেখার? ইফতেখার আর নিজের ভেতরে শক্ত বাটটা ধরে রাখতে পারলো না। ওর চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়লো। ও 2 হাতে আমার মুখটা তুলে ধরলো। ওর চোখে আজ কোনো রাগ নেই, আছে শুধু এক সমুদ্র ভালোবাসা। পাগলি একটা, আমি কি সত্যি তোমাকে ছেড়ে থাকতে পারি? কাল রাতে বুকটা ফেটে যাচ্ছিল আমার। ইফতেখার আমাকে টেনে ওর বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। দোকানের আতখোলা শাটারের বাহিরে ভোরের কড়া রোদটা তখন আমাদের পায়ের কাছে এসে পড়লো। আমি হিজাব পরিহিত মাথায় ইফতেখারের বুকের উপর থেকে এক পরম শান্তি অনুভব করছিলাম। প্রতিষ্ঠিত আমি হবই, তবেই ভালোবাসাকে সাথে নিয়েই। চলো বাড়ি চলো, আম্মা সারা রাত ঘুমাননি। আমি ওর চোখের জল মুছে দিয়ে হাসলাম। ইফতেখার দোকানের শাটারটা টেনে লক করে দিল। তারপর আমার হাতটা শক্ত করে ধরে মেন রোডের দিকে এগিয়ে গেল একটা রিক্সা ডাকতে। আজ আমাদের মেরুদণ্ড ভাঙেনি, বরং ভালোবাসার
দেওয়ার এক নতুন সমীকরণে আমাদের সংসারটা আরো বেশি মজবুত হয়ে উঠল। সময় নদীর স্রোতের মতো বয়ে যায়। সেই ঝড়ো সকালটার পর আমাদের জীবনের গতিপথ অনেকটাই বদলে গিয়েছিল। ইফতেখার আর আমাদের মাঝে ভালোবাসার যে নতুন সমীকরণ তৈরি হয়েছিল তা দিন দিন আরো গভীর হতে লাগলো। প্রতিদিন বিকেলেও সমস্ত কাজ ফেলে ঢাকা মেডিকেলের গেটে এসে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতো। আমি হিজাব পরা, কাঁধে ব্যাগ ঝুলানো অনন্যা যখন ওর বাইকের পেছনে গিয়ে বসতাম, তখন চারপাশে চেনা পরিবেশটাকে বড্ড সুন্দর মনে হতো। আমার শাশুড়ি এখন আর ঘরের কোণে বসে কুটনামি করেন না, বরং প্রতিদিন কলেজ থেকে ফেরার পর আমার জন্য গরম ভাত আর পছন্দের তরকারি বেড়ে টেবিলে অপেক্ষা করেন। দেখতে দেখতে মেডিকেল জীবনের কঠিন 5টা বছর কেটে গেল। ফাইনাল প্রফেশনাল পরীক্ষার রেজাল্টের দিন যখন আমার নামের পাশে অফিসিয়ালি বসে গেল সেই কাঙ্ক্ষিত শব্দটা ডাক্তার অনন্যা রহমান, সেদিন আমার পুরো বাড়ির ঈদের আনন্দ নেমে এসেছিল। ইফতেখার খুশিতে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল, আর রাবেয়া বেগম পাড়ার সবাইকে ডেকে ডেকে মিষ্টি খাওয়াইছিলেন। ওনার চোখে সেই হিংসা আজ সম্পূর্ণ বিলীন হয়ে এক বিশাল গর্বে রূপ নিয়েছে। মেডিকেল শেষ করে আমি ঢাকা মেডিকেলে ইন্টার্ন শুরু করলাম, আর ইন্টার্ন শেষ হতে ইফতেখার ধানমন্ডি এলাকায় আমার বাসার কাছে একটা ছোট্ট চেম্বার করে দিল আমাকে। চেম্বার খোলার প্রথম দিন বিকালে আমি সাদা অ্যাপ্রনটা গায়ে জড়িয়ে গলায় স্টেথোস্কোপ নিয়ে যখন চেয়ারটাতে বসলাম, তখন দরজায় নক করে ভেতরে ঢুকলেন দুজন চেনা মানুষ। তাকিয়ে দেখি পাড়ার সেই ফাতেমা খালা আর হালিমা খালা, যারা একসময় আমার শাশুড়ির কান ভাঙাতেন, আমাকে অলক্ষী ডাইনি বলে গালি দিতেন। আজ ওনাদের দুজনের হাতে একটা কাগজের ঠুঙায় কিছু ফল, আর চোখে মুখে এক রাশ সংকোচ আর অপরাধ বোধ। আসুন খালাম্মারা বসুন। আমি হাসি মুখে ওনাদের চেয়ারে বসতে বললাম। ফাতেমা খালা আমতা আমতা করে বলল, অনন্যা মা, আসলে হালিমা বুবুর কদিনই ধইরা সুগার আর প্রেশারটা খুব ওঠানামা করতেছে, বড় ডাক্তার দেখানোর সামর্থ্য নাই রে মা। তাই রাবেয়া বুবু বলল তোমার কাছে আসতে। আমি কোনো পুরনো তিক্ততা মনে রাখিনি। ওনাদের হাত দুটো টেনে নিয়ে পরম যত্নে প্রেশার চেক করলাম, প্রেসক্রিপশনে লিখে দিলাম। ওনারা যখন ভিজিট দিতে ব্যাগ খুলছিলেন, আমি ওনাদের হাতটা চেপে ধরলাম। খালাম্মারা, আপনারা তো আমার নিজের পাড়ার মানুষ, আমার মায়ের মতো। আপনাদের কাছ থেকে আমি কোনো ভিজিট নেব না। আজ থেকে আপনাদের যে কোনো অসুখে এই অনন্যার চেম্বারের দরজা আপনাদের জন্য সব সময় খোলা, একদম বিনামূল্যে। আমার কথা শুনে ফাতেমা আর হালিমা খালার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। ওনারা আমার মাথায় হাত দিয়ে প্রাণ ভরে দোয়া করতে লাগলেন। ওনারা যখন চেম্বার থেকে বের হচ্ছিলেন, তখন দরজার আড়ালে দাঁড়িয়ে আমার শাশুড়ি শাড়ির আঁচলে চোখ মুছছিলেন। উনি আজ আমার রোগী দেখার তদারকি করতে আমার সাথে এসেছিলেন। সবাই চলে যাওয়ার পর রাবেয়া বেগম চেম্বারের ভেতরে ঢুকলেন। ওনার হাত দুটো কাঁপছিল। উনি আমার টেবিলের সামনে এসে দাঁড়ালেন। আম্মা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আমি ব্যস্ত হয়ে উঠলাম। শাশুড়ি বসলেন না। ওনার আঁচলের গিট থেকে একটা পুরোনো দিনের সোনার চেন বের করে আমার টেবিলের উপর রাখলেন। ওনার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিল। আমারে মাফ করে দেস মা। ওনার গলা কাঁপছিল। যে হাত দিয়ে তোর স্বপ্ন কাইটা দিতে চাইছিলাম, আর সেই হাত দিয়ে তোর আশীর্বাদ করার যোগ্যতাও আমার নাই। পাড়ার মানুষ যখন আমারে কয় যে রাবেয়া বাবু তোমার ডাক্তার বউ তো সাক্ষাৎ লক্ষ্মী, তখন বুকটা গর্বে বইরা যায় রে মা। এই চেনটা আমার মায়ের দেওয়া শেষ স্মৃতি, আজ তরে দিলাম। আমি আর নিজেরে ধরে রাখতে পারলাম না। চেয়ার ছেড়ে উঠে এসে শাশুড়িকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আজ আমাদের মধ্যকার সব দেয়াল ভেঙে চুরমার হয়ে গেল। অশিক্ষার অন্ধকার দূর করে শিক্ষার আলো আর ভালোবাসা জয়ী হলো। সেদিন রাতে ঘরে ফেরার পর চারপাশটা খুব শান্ত ছিল। রাবেয়া বেগম রাতের খাবার শেষ করে ওনার ঘরে চলে গেলেন। ইফতেখার বারান্দার গ্রিল ধরে রাতের আকাশের দিকে তাকিয়ে শান্তিতে কফি খাচ্ছিল। বাতাসে ওর শার্টের হাতাটা উড়ছিল। আমি ধীর পায়ে ওর পেছনে গিয়ে দাঁড়ালাম। কাঁধ থেকে হিজাবটা সরিয়ে টেবিলের উপর রাখলাম। আমার মাথায় এখন আগের মতো ঘন কালো চুলের গোছা। আমি পেছন থেকে দু হাতে ইফতেখারকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার মুখটা চেপে ধরার পর ও চওড়া পিঠে ইফতেখার চমকে উঠে হাসলো। কফির মগটা পাশে রেখে আমার হাত দুটোর উপর নিজের হাত রাখলো। কি ব্যাপার ডাক্তার সাহেব, আজ এত আদর কেন? আমি কোনো কথা না বলে ওকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করলাম। ওর চোখের দিকে তাকালাম, যে চোখে আমার জন্য গত 6টা বছর ধরে এক সমুদ্র ভালোবাসার অপেক্ষা জমে আছে। আমি ওর গলার দুপাশে হাত রেখে একদম কাছে এসে অত্যন্ত আদরে আর ফিস ফিস গলায় বললাম, ইফতেখার, একটা খুব জরুরি প্রেসক্রিপশন দেওয়ার আছে তোমাকে। ইফতেখার ব্রু কুচকে হাসলো। কিসের প্রেসক্রিপশন? আমি ওর বুকে মাথাটা রাখলাম। ওর হৃদয় স্পন্দনটা অনুভব করতে করতে একদম কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বললাম, আগামী 9 মাস তোমাকে একজন হবু মায়ের খুব যত্ন নিতে হবে। ইফতেখার, তুমি বাবা হচ্ছ। কথাটা শুনে ইফতেখার মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। পরের মুহূর্তে ওর চোখ দুটো আনন্দে চকচক করে উঠলো। ও এক ঝটকে আমাকে কুলপাজা করে তুলে নিল। ওর চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়লো। অনন্যা, সত্যি? তুমি সত্যি বলছো? ও আমাকে নামিয়ে দিয়ে আমার কপালে এক দীর্ঘ ভালোবাসার চুমু আঁকলো। আমি হিজাবহীন মাথায় ইফতেখারের বুকের ওমে চোখ বন্ধ করলাম। মেঝেতে একসময় পড়ে থাকা সেই একগোছা কাটা চুলের কান্না আজ এক নতুন জীবনের আগমনের হাসিতে রূপ নিয়েছে। অন্ধকার কেটে অবশেষে আমাদের সংসার এক পূর্ণিমার আলো এসে পড়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা ছিল গল্পের শেষ অংশ। তো এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে পেজটাতে ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।